ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। দেখেন, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর 7টা স্টেপ পড়ছিলাম। স্টেপগুলো কি মনে আছে সবার? আমি একটু সংক্ষেপে যদি মনে করাই দেই, জাস্ট একদম একটু ইন ব্রিফলি লিখতেছি। স্টেপ 1 এ কি ছিল? ফোরকাস্টিং টার্গেট ইয়ার পপুলেশন ছিল না? মনে আছে? আমরা হচ্ছে বেজ ইয়ারে ডাটা কালেক্ট করে, বেজ ইয়ারের ডাটা ইউজ করে ফিউচার ইয়ার বা টার্গেট ইয়ারে কি পরিমাণ জনসংখ্যা হইতে পারে ওইটা প্রেডিক্ট করব, ফোরকাস্ট করব। এটা ছিল আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপটা কি ছিল মনে আছে? অ্যালোকেশন অফ ল্যান্ড ইউজ প্যাটার্ন, মানে কোন জায়গাটা কি কাজে ব্যবহার হবে, কোনটা রেসিডেন্সিয়াল এরিয়া, কোনটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কোনটা কমার্শিয়াল এরিয়া, এই জিনিসগুলো হচ্ছে আমরা ডিফাইন করব আমাদের সেকেন্ড স্টেপে, অ্যালোকেশন অফ ল্যান্ড ইউজ। থার্ড স্টেপে কি ছিল মনে আছে? অল্টারনেটিভ রুট গুলা হচ্ছে আমরা বলে দিব, যে অল্টারনেটিভ রুট বা অল্টারনেটিভ কি কি সিস্টেম হইতে পারে। অল্টারনেটিভ সিস্টেম দেখলাম, দেখেন যে কি লেখা আছে এখানে। এবং 4 নম্বর স্টেপটা কি ছিল? প্রত্যেকটা সিস্টেমের জন্য আপনার মেইন কস্ট আর মেইনটেনেন্স কস্ট, মানে আসল আর হচ্ছে রক্ষণাবেক্ষণের খরচ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে, কস্টিং। আমরা কস্টিং দেখব। 5 নাম্বার স্টেপটা ছিল আমাদের অ্যাপ্লিকেশন অফ ক্যালিব্রেটেড ডিমান্ড ফোরকাস্টিং মডেল টু প্রিডিক্ট টার্গেট ইয়ার ইকুইলিব্রিয়াম ফ্লো এক্সপেক্টেড টু ইউজ ইচ অল্টারনেটিভ given the land use and socio-economic projection of step 2 and characteristics of the transportation alternative। মানে মেইন কথা হচ্ছে স্টেপ 5 এ হচ্ছে আমরা কি কি করব? আমরা হচ্ছে ট্রাভেল ডিমান্ড ফোরকাস্ট করব, যে ফিউচার ইয়ারে বা টার্গেট ইয়ারে কি পরিমাণ ট্রাভেল করতে পারে মানুষ আসলে। এটা হচ্ছে আমাদের স্টেপ 5 ছিল। স্টেপ 6 এ কি করতে হবে? স্টেপ 6 এ হচ্ছে এই ইকুইলিব্রিয়াম ফ্লোকে আমরা কিসে কনভার্ট করব? কেউ বলতে পারবেন? দ্য লোয়েস্ট কস্টে ট্রাভেল ইউজার বেনিফিট, আমরা ইউজার বেনিফিটে কনভার্ট করব। এবং এরপর হচ্ছে আমরা কস্টিং আর বেনিফিট, মানে হচ্ছে আমার 4 নাম্বার স্টেপে যে কস্টিং হচ্ছে প্রজেক্টটাকে দাঁড়া করাইতে প্লাস হচ্ছে প্রজেক্টটাকে মেইনটেইন করতে, এই কস্টিং আর 6 নাম্বার স্টেপে যে ইউজারদের বেনিফিট, এই দুইটা কম্পেয়ার করে আমি হচ্ছে আমার বেস্ট সলিউশন যেটা ওইটা আমি খুঁজে বের করব। এই ছিল আমাদের 7টা স্টেপ। তো আমি বলছিলাম যে আমাদের এই 7টা স্টেপের মধ্যে সবচাইতে মেইন মানে ফোকাল পয়েন্ট হচ্ছে আমাদের স্টেপ 5, যেটা হচ্ছে আমরা ট্রাভেল ডিমান্ড ফোরকাস্ট করার চেষ্টা করব। তো আজকে আমরা এই স্টেপ 5 এর যে কম্পোনেন্ট গুলা বা ট্রাভেল ডিমান্ড যে মডেলিং, আমরা আমাদের আজকের এই ট্রাভেল ডিমান্ড মডেলিং শুরু করতেছি আর কি। এটা হচ্ছে আমাদের নতুন একটা টপিক। আজকে যেটা শুরু করব এটা হয়তো আমাদের সময় লাগবে। এটা মানে মেইনলি আমাদের মিডের আগে এই ট্রাভেল ডিমান্ড মডেলিং এ আমরা পড়বো বা ট্রাভেল ফোরকাস্টিং মডেলিং এ আমরা পড়বো এই মিড টার্মের আগে। এটাই হচ্ছে আমাদের এটা না, শুধু আমাদের আরো 3টা টপিক আছে। আমরা দেখছিলাম ওই যে বাইসাইকেল, তারপর কি কি জানি ছিল, বিভিন্ন টাইপের ইন্টারসেকশন জাংশন, এগুলো ছিল। বাট আমাদের মেইন ফোকাস হচ্ছে এই ট্রাভেল ডিমান্ড মডেলিং এর উপরে। আচ্ছা স্যার, এই পুরো কোর্সটা আপনি নেবেন না স্যার? হ্যাঁ, পুরো কোর্সটা আমি নিব। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যে ক্যালিব্রেটেড ডিমান্ড আর ফোরকাস্টিং মডেল, এখানে হচ্ছে অলরেডি ডিমান্ড কি জিনিস আমরা জানি, যে এই যে আমি আপনি প্রত্যেকদিন বিভিন্ন টাইপের ট্রাভেল করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের ট্রাভেল ডিমান্ড। আমাদের এই ট্রাভেল ডিমান্ড গুলা ইউজ করে আমরা যখন আমরা বসে আছি 2020 সালে, বাট 2025 সালে আমি আপনি যে জায়গায় থাকি বা যে এলাকায় থাকি, ওই এলাকা থেকে কতগুলো ট্রাভেল আসলে আমরা ক্রিয়েট করব, এটা প্রেডিক্ট করাটাই হচ্ছে আসলে মানে প্রেডিক্ট করবো কিসের সাহায্যে? একটা মডেলের সাহায্যে। এই মডেল গুলোকে বলা হচ্ছে ফোরকাস্টিং মডেল। আমরা বলি না যে আজকের ওয়েদার ফোরকাস্ট কি, মানে বৃষ্টি হবে নাকি হবে না, মানে আকাশে সূর্য উঠবে নাকি উঠবে না, টেম্পারেচার কেমন থাকবে, ওয়েদার ফোরকাস্ট যেগুলো করে আর কি, আগে থেকে প্রেডিক্ট করার ট্রাই করে যে আজকে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই। সেরকম যে ভবিষ্যতে গিয়ে কোনো একটা এরিয়া থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হতে পারে, এটা বোঝার চেষ্টা করাটা হচ্ছে এই ফোরকাস্টিং মডেলের মেইন পারপাস বা উদ্দেশ্য। আচ্ছা, তো আজকে দেখেন কিছু জিনিস এখানে হাইলাইট হচ্ছে, এই যে ক্যালিব্রেটেড ডিমান্ড,
এটা কি জিনিস? ফোরকাস্টিং মডেল। এটা কি জিনিস? ইকুইলিব্রিয়াম ফ্লো। এইটা কি জিনিস? এই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা একটু দেখার চেষ্টা করবো, এই তিনটা জিনিস, ঠিক আছে? তো প্রথমেই আসি যে ট্রাভেল ডিমান্ড মডেলিং জিনিসটা কি আসলে। দেখেন যে এখানে বাংলা কথাবার্তা এগুলো আসলে বলার দরকার নাই মনে হয়, আমরা মেইন টপিকে চলে যাই। আচ্ছা দেখেন, তারপর একটু পড়ি যে এখানে কিছু জিনিসপত্র একটু আন্ডারলাইন করছি যে this chapter provides an introduction to travel demand modeling, the most important aspect of transportation planning. First we will discuss about what is modeling. এই যে ট্রাভেল ডিমান্ড মডেলিং, এই কথা মানে এই লাইনটাতে হচ্ছে এই মডেলিং বলতে আমরা আসলে কি বুঝি, এই জিনিসটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করব। কনসেপ্ট অফ ট্রান্সপোর্ট ডিমান্ড এন্ড সাপ্লাই, অলরেডি ওই দিন বলছিলাম যে ট্রান্সপোর্টেশনের ডিমান্ড এন্ড সাপ্লাই কি জিনিস। আজকে হচ্ছে জিনিসটা আরেকটু বিস্তারিত দেখার চেষ্টা করব। দা কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম, ওই দিন বলছিলাম যে ইকুইলিব্রিয়াম মানে কি, ডিমান্ড আর সাপ্লাই যখন সমান হবে এটাই তো ইকুইলিব্রিয়াম। এই জিনিসটা একটু আজকে বোঝার চেষ্টা করবো, আর একটু ডিটেইলি গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করব। আর ট্রেডিশনাল 4 স্টেপ মডেলিং নিয়ে কিছু কথাবার্তা বলবো আজকে। অলরেডি আমরা জানি যে আমাদের 4 স্টেপ মডেলিং এর মধ্যে কি কি আছে, 4টা স্টেপ আছে: ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মডাল স্প্লিট, ট্রিপ অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এই কথাগুলোই আজকে আমরা দেখবো বা মানে একটু বোঝার চেষ্টা করবো জিনিসগুলা কি, কোন স্টেপে কি হয়, এই জিনিসগুলো আমাদের আজকে দেখার মেইন টার্গেট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে ট্রান্সপোর্টেশনে আমরা আসলে মডেলিং, এই মডেলিং বলতে আমরা কি বুঝি। যারা ট্রান্সপোর্ট নিয়ে থিসিস করতেছেন তারা দেখবেন যে আপনারা হয়তো অনেকেই মডেলিং করবেন, মানে আপনাদের থিসিসের আউটপুট হবে যে কোনো একটা মডেল। এখন ট্রান্সপোর্টেশনে মডেল বলতে আমরা আসলে বুঝিটা কি, ঠিক আছে? দেখেন যে modeling is an important part of any large scale decision making process in any system. There are a large number of factors that affect the performance of the system. It is not possible for the human brain to keep track of all the players in the system and their interactions and interrelationships. Therefore, we resort to model which are some simplified at the same time complex enough to reproduce the key relationship. আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে অনেক কথাবার্তা বলছে যে আমরা যখন লার্জ স্কেলে কোনো একটা প্রজেক্ট তৈরি করতে যাই, মনে করেন যে আপনি একটা 20 তলা বিল্ডিং তৈরি করবেন, তো 20 তলা বিল্ডিংটা তৈরি করার আগে আর্কিটেক্টরা কি করে, বিল্ডিংটার একটা ছোট ডেমো তৈরি করে বা মডেল তৈরি করে। ওই ডেমোটা দেখে আপনি একটা আইডিয়া পান যে আপনার বিল্ডিংটা আসলে দেখতে কেমন হবে, ওটার আউটলুক কিরকম হবে, বিল্ডিংটাতে আপনার মানুষজন কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বের হবে। মেইন কথা হচ্ছে পুরোপুরি কনস্ট্রাকশন হওয়ার আগে আপনি একটা প্রি আইডিয়া পান বিল্ডিংটা সম্পর্কে। তো এটা এক ধরনের মডেল। তো এরকম বিভিন্ন টাইপের মডেল আছে। মেইনলি মডেল হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে ফিজিক্যাল মডেল, দেখেন যে ফিজিক্যাল মডেল, সিম্বলিক মডেল এবং হচ্ছে কি ম্যাথমেটিক্যাল মডেল। মডেলিং হচ্ছে নরমালি 3 রকমের। এখন কথা হচ্ছে ফিজিক্যাল মডেল কোনগুলা। এই যে আমরা দেখি যে আর্কিটেক্টরা হচ্ছে এরকম বড় বিল্ডিং তৈরি করার আগে বিল্ডিং এর একটা ছোট ডেমো তৈরি করে, এই নিচে একটা ছবি দেখতেছেন, এইটা হচ্ছে কি ফিজিক্যাল মডেল। ফিজিক্যালি আপনি জিনিসটার একটা প্রোটোটাইপ দেখতে পারতেছেন। সিম্বলিক মডেল কোনগুলা, এই যে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার, আমরা হচ্ছে একটা বাসার প্ল্যান তৈরি করি বাসাটা হওয়ার আগে, বেডরুম কই হবে, ডাইনিং রুম কই হবে, বাথরুম কই হবে, স্টেয়ার কই হবে, কিচেন কই হবে। এই যে আমরা একটা বাসার লেআউট তৈরি করতেছি এরকম বিভিন্ন সিম্বলের সাহায্যে, এখানে দরজার সিম্বল আছে, স্টেয়ারের সিম্বল আছে, এই যে গ্রাফিক্যাল বা ড্রয়িং যেগুলা, এগুলাকে বলা হচ্ছে কি সিম্বলিক মডেল। আর ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে এই যে আইনস্টাইন বলছিল E = mc স্কয়ার, ই হচ্ছে এনার্জি, এম হচ্ছে কি মাস, আর সি হচ্ছে কি ভেলোসিটি অফ লাইট। তো মাস কোন একটা অবজেক্টের বা মানে ভরের সাথে হচ্ছে আপনার কি বলবো, ভর এবং আলোর বেগের সাথে এনার্জির কি রিলেশন বা কি সম্পর্ক, আইনস্টাইন হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুফ করার ট্রাই করছিল। তো এই ধরনের কোন ইকুয়েশন যদি আপনি ডেভেলপ করেন বা এই ধরনের কিছু ভেরিয়েবলের সাথে, ই হচ্ছে একটা ভেরিয়েবল এনার্জি, এই ইটা কি, ইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইটার কার উপর ডিপেন্ড করতেছে, সে হচ্ছে কোন একটা অবজেক্টের মাস এবং ভেলোসিটি অফ লাইট, এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। তো এরকম কিছু ভেরিয়েবলের যে ভেরিয়েবলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি যে ভেরিয়েবলটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, কোন একটা বস্তুর ভর কত হবে এটা কি কারোর উপর ডিপেন্ড করে। আপনি মনে করেন বাজার থেকে একটা ফুটবল কিনে নিয়ে আসছেন, এই ফুটবলটার ওজন কত বা ভর কত হবে, এটা তো আসলে আপনার হাতে নেই। আপনি যদি বড় সাইজের ফুটবল কিনেন তাহলে এটার ভর বেশি হবে, যদি টেনিস বল কিনেন তাহলে এটার ভর কম হবে। আর ভেলোসিটি অফ লাইট, এটাও আপনার কোনো হাত নেই। তো
যে জিনিসগুলা আপনি কন্ট্রোল করতে পারতেছেন না বা যে জিনিসগুলো কারোর উপর ডিপেন্ড করতেছে না, এগুলাকে কোন ধরনের ভেরিয়েবল বলে? এগুলাকে বলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা এখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? যেই ভেরিয়েবলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ভেরিয়েবল গুলোর উপর ডিপেন্ড করে, এই ভেরিয়েবল গুলোকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সরি এই ভেরিয়েবল গুলোকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন আমাদের এই যে ই এনার্জি, এটা হচ্ছে কি ভেরিয়েবল? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এটা কার উপর, মানে কোন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে? মাস আর ভেলোসিটি অফ লাইটের উপর ডিপেন্ড করতেছে। তো আপনি যখন আপনি মানে বেশিরভাগ ক্ষেত্রে না, আপনি আসলে যখন ট্রান্সপোর্টেশনে মডেলিং করবেন, আপনি কিন্তু এরকম কোন ইকুয়েশন ডেভেলপ করার চেষ্টা করবেন, যে ইকুয়েশনটা ইউজ করে আপনি কোনো কিছু একটা প্রেডিক্ট করার চেষ্টা করবেন। সাপোজ কুমিল্লা শহরের 2019 সালে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার কাছে সবগুলো অ্যাক্সিডেন্টের ডাটা আছে, ঠিক আছে? এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আউটপুট হইতে পারে, নরমালি আপনি যদি অ্যাক্সিডেন্ট সিভিয়ারিটি চিন্তা করেন, অ্যাক্সিডেন্টের তীব্রতা, তাহলে হইতে পারে 3 রকমের আউটপুট হইতে পারে। আউটপুট গুলা কিরকম? নো ইনজুরি, ঠিক আছে, কেউ ব্যথা পায় নাই, আহত হয় নাই, কিচ্ছু হয় নাই। আরেকটা হইতে পারে কি? ইনজুরি, মানুষজন আহত হইছে। আরেকটা হইতে পারে কি? ফ্যাটালিটি, মানে হচ্ছে মানুষজন বা এরকম কি হলো, আরেকটা হইতে পারে কি? ফ্যাটালিটি, দাঁড়ান আমার, হ্যাঁ আরেকটা হইতে পারে, চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, উপরে লিখি, এখানে লিখতে গেলে ওই চাপ লেগে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, হইতে পারে ফ্যাটালিটি। ঠিক আছে, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট গুলো হইলে মনে করেন কেউ মারা গেছে। ঠিক আছে, তো এই যে 3 রকমের আপনার আউটকাম আসতে পারে একটা অ্যাক্সিডেন্টের, এই আউটকাম গুলা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট বলেন তো? আমাকে কেউ বলতে পারবেন যে এই ইন্ডিপেন্ডেন্ট স্যার। না, এই আউটকাম গুলা ডিপেন্ডেন্ট। এই আউটকাম গুলা ডিপেন্ড করবে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। ভেরিয়েবল গুলা কি হইতে পারে? কয়টা গাড়ি একসাথে বাড়ি খাইছে, গাড়ি বাড়ি খাওয়ার সময় ড্রাইভারের মাথায় হেলমেট ছিল নাকি ছিল না, ড্রাইভার সিট বেল্ট পরছিল নাকি পরে নাই, তখন কি দিন ছিল না রাত ছিল, তারপর হচ্ছে যে দুইটা গাড়ি একসাথে বাড়ি খাইছে, দুইটা গাড়ির মধ্যে কি দুইটাই মোটরাইজড ভেহিকেল ছিল নাকি নন মোটরাইজড ভেহিকেল ছিল, রাস্তার কন্ডিশন কেমন ছিল, রাস্তার সার্ফেস কন্ডিশন কেমন ছিল, ওয়েদার কন্ডিশন কেমন ছিল, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। যে আসলে মানুষ, মনে করেন আমি একটা ভেরিয়েবল চিন্তা করি যে সিট বেল্ট পরা ছিল নাকি ছিল না, এই সিট বেল্ট পরছে নাকি পরে নাই, এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আপনি একটা মানুষ গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরবে নাকি পরবে না, এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না স্যার। এটা তার ইচ্ছা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আপনি তারে বুঝাইতে পারেন যে ভাই গাড়ি চালানোর সময় সিট বেল্ট পইরো, বাট সে আসলে পরবে নাকি পরবে না, ইটস আপ টু হিম অর হার। তো তারা যদি সিট বেল্ট পরে, তাইলে কিন্তু দেখবেন যে অনেকাংশে কি হবে, এই ফ্যাটালিটির রেটটা কমে যাবে, হয়তো ইনজুর্ড হবে কিন্তু মারা যাবে না। তো এই সিট বেল্টটা পরাটা কি, মানে পরছে নাকি পরে নাই, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু আপনার মারা গেছে নাকি যায় নাই, এগুলা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এগুলা কার উপর ডিপেন্ড করতেছে? সিট বেল্ট ইউজের উপর ডিপেন্ড করতেছে, হেলমেটের উপর, হেলমেট পরছে নাকি পরে নাই এটার উপর ডিপেন্ড করতেছে, ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে, অ্যাক্সিডেন্টটা রাস্তার কোন জায়গায় হয়েছে তার উপর ডিপেন্ড করতেছে, তারপর হচ্ছে আপনার ভিজিবিলিটি, অ্যাক্সিডেন্টটা কি রাতে হয়েছে না দিনে হয়েছে তার উপর ডিপেন্ড করতেছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে। তো একটা অ্যাক্সিডেন্টের আউটপুট আসলে কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাট আসলে ডিপেন্ড করতেছে কিসের উপর? অনেকগুলা সরি, একটা অ্যাক্সিডেন্টের আউটপুট হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাট সে ডিপেন্ড করতেছে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। বোঝা গেছে? আমি যখন এরকম ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা করব, এবং আমি যখন এটা বোঝার চেষ্টা করব যে পার্টিকুলার কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমার একটা অ্যাক্সিডেন্টের সিভিয়ারিটিকে বাড়াচ্ছে বা কমাচ্ছে, এটা কিন্তু আমার একটা রিসার্চ আউটকাম হইতে পারে। ঠিক আছে, তো আমি যখন মানে মানে যারা থিসিস করবেন ট্রান্সপোর্টেশনে, তারা হয়তো মডেলিং করে এরকম কোন একটা ইকুয়েশন বা এরকম কোন একটা সম্পর্ক, মানে কিছু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমরা মেইনলি ট্রান্সপোর্টেশনে মডেলিং বলতে আসলে ম্যাথমেটিক্যাল মডেলকেই বুঝি। তো মানে এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মডেলিং, what type of modeling we do in transportation, then what will be your answer? Is it physical or is it symbolic or is it mathematical? What should be the answer? ম্যাথমেটিক্যাল স্যার। আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং করি ট্রান্সপোর্টেশনে। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখেন
আমরা যে ট্রান্সপোর্টেশনে মডেলিং করি, এই মডেলিং করতে আমাদের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন নলেজ কাজে লাগাইতে হয়। ঠিক আছে, আমরা যখন ট্রান্সপোর্টেশনে মডেলিং করব, আমাদেরকে ইকোনমিক্সও কাজে লাগাইতে হবে, হিউম্যান সাইকোলজিও কাজে লাগাইতে হবে, জিওগ্রাফি মানে অ্যাক্সিডেন্টটা কোন জায়গায় হচ্ছে, বা শুধু যে অ্যাক্সিডেন্ট মডেলিং করব তা তো না, আমরা ট্রান্সপোর্টেশনে অনেক কিছু মডেলিং করতে পারি। মানুষ পার্টিকুলার কোন টাইপের ট্রাভেল মোড, বাস ইউজ করতে বেশি কমফোর্ট ফিল করে, নাকি ট্রেন ইউজ করতে বেশি কমফোর্ট ফিল করে, নাকি অন্য কোনো মোড ইউজ করতে বেশি কমফোর্ট ফিল করে, এগুলোও মডেলিং করা যায়। তো ঠিক আছে, তো এরকম জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর গুলোও আমার মডেলিং এ অনেক মানে ইম্প্যাক্ট ফেলে। তারপর সোশিওলজি, আপনার মানে কি বলবো, সামাজিক অবস্থা বা স্ট্যাটাস বা সোশ্যাল যে সিচুয়েশন গুলো, এগুলোও কিন্তু আমার মডেলিং এ ইফেক্ট ফেলে। আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। আপনি যে মডেলিং করবেন, এই মডেলিং আপনি মেইনলি যে জিনিসগুলো মানে যা করবেন, ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ, সবই হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান ইউজ করবেন আপনি এখানে। ঠিক আছে, এবং আমাদের এই মডেলিং করার জন্য বিভিন্ন টাইপের সফটওয়্যার আছে। এগুলোর মধ্যে মাইক্রোসফট এক্সেল তো সবাই চিনেন, চিনেন না? জি স্যার। সবাই চিনেন এক্সেল। এক্সেল ইউজ করে খুব ইজিলি মানে কিছু মডেলিং করা যায়, যে মডেলগুলো হচ্ছে সিম্পল মডেল। এছাড়াও এসপিএসএস আছে। এসপিএসএস হচ্ছে এক্সেলের চাইতে আরেকটু আপডেটেড। এটা একটা সফটওয়্যার। আর বলে একটা সফটওয়্যার আছে। আর আসলে সফটওয়্যার না, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই এসপিএসএস এক্সেল এগুলোর চাইতে আরো ডেভেলপ হচ্ছে আর। তারপর স্ট্যাটা আছে, স্ট্যান আছে, এগুলো হচ্ছে সব বিভিন্ন টাইপের স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যখন আপনারা মডেলিং করবেন, আপনারা চাইলে এক্সেলও মডেলিং করতে পারেন, আপনারা চাইলে এসপিএসএস ও মডেলিং করতে পারেন। বাট যদি আরেকটু মানে ভালো কিছু করতে চান, তাহলে হয়তো আপনাদেরকে এই যে আর, স্টাটা, স্ট্যান, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা, যেগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলা একটু জানতে হবে। ঠিক আছে, যাই হোক, তো আমরা তাহলে বুঝতে পারলাম যে ট্রান্সপোর্টেশনের মডেলিংটা আসলে কি কি, ইকোনমিক্স, সাইকোলজি, জিওগ্রাফি, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স, সবকিছুর একটা কম্বিনেশন। ঠিক আছে, একটা মানে সবকিছুরই প্রয়োগ আছে এখানে। ওকে, আই হোপ ট্রান্সপোর্টেশনের মডেলিং বলতে আমরা কি বুঝি জিনিসটা বুঝছেন কিছুটা হইলো। আচ্ছা, এখন দেখেন যে ট্রাভেল ডিমান্ড মডেলিং। দাদা সোহাগ আসছে বোধহয়, বলো তো সাবিনী ইয়ে। আচ্ছা, সাব্বির একটু মিউট করে তারপর বাসায় কথা বললেন। আচ্ছা দেখেন, তাহলে হোয়াট ইজ মডেলিং ইন ট্রান্সপোর্টেশন, এই কনসেপ্ট আমরা বুঝতে পারছি, এই জিনিসটা আমাদের আশা করি সবারই মাথায় ঢুকছে। এখন দেখেন দ্য কনসেপ্ট অফ ট্রান্সপোর্ট ডিমান্ড এন্ড সাপ্লাই। আমরা ট্রান্সপোর্টেশনের ডিমান্ড এবং সাপ্লাই বলতে কি বুঝি আসলে, আমরা গত ক্লাসে জিনিসটা বলছিলাম, আজকে আর একটু ইলাবোরেটলি দেখার চেষ্টা করি। এবং কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম, এই দুটো জিনিস আমরা একসাথে দেখে ফেলবো। দেখেন, এই যে একটা ছবি দেখতেছেন, এখানে হচ্ছে সবুজ কালারের যে লাইনটা বা কার্ভটা আছে, এটা হচ্ছে ডিমান্ডের কার্ভ। আর রেড কালারের যে কার্ভটা আছে, এটা হচ্ছে কিসের কার্ভ, সাপ্লাই এর কার্ভ। দেখেন, ট্রান্সপোর্টেশনে আমরা ডিমান্ড বলতে মেইনলি বুঝি হচ্ছে ট্রাভেল ডিমান্ডকে। ওই দিন বলছিলাম যে মনে করেন আপনাদের সবার বাসা হচ্ছে কুমিল্লা শহরে, কান্দিরপাড়ে। তো আপনাদের ক্লাসে টোটাল মনে করেন আপনারা 20 জন স্টুডেন্ট আছেন। এই যে 20 জন সকালবেলা কান্দিরপাড় থেকে বায়ুসতে আসেন এবং ক্লাস টাস করে বিকালবেলা আবার বায়ুস থেকে বাসায় ফেরত যান, তাইলে আপনাদের ডেইলি ট্রাভেল ডিমান্ড হচ্ছে প্রত্যেকের কয়টা করে? আমি ধরলাম যে আপনারা মাঝখানে আর কোথাও যান না, সকালবেলা বায়ুসতে আসেন, বিকালবেলা বাসায় যান, তাহলে আপনাদের ডেইলি ট্রাভেল ডিমান্ড কত? প্রত্যেকের 2টা করে না? এটা হচ্ছে আপনাদের ট্রাভেল ডিমান্ড। এবং আপনাদের এই ডিমান্ডটা ফুলফিল করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার গুলো প্রয়োজন, বাস, লেগুনা, পেটকাটা মাইক্রো, সিএনজি, রিক্সা এবং রাস্তাঘাট, ফ্লাইওভার, এই ইনফ্রাস্ট্রাকচার গুলোকে বলা হচ্ছে সাপ্লাই। তো ট্রান্সপোর্টেশনে আমরা ডিমান্ড বলতে বুঝি হচ্ছে ট্রাভেল ডিমান্ড, এবং এই সাপ্লাই বলতে বুঝি হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারের সাপ্লাই। ঠিক আছে, কি কি ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল আছে। তো এই যে বাম দিকের গ্রাফটা কিভাবে আসছে একটু আমরা বোঝার চেষ্টা করি। মনে করেন আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিন্তা করি। ঠিক আছে, ওয়াই অক্ষে আমি ট্রাভেল ভলিউম বা ট্রাভেল ডিমান্ড বসাবো, ট্রাভেল ডিমান্ড। এটাকে আপনি ট্রাভেল ভলিউমও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এক্স মানে এক্স অক্ষে আমি ট্রাভেল ডিমান্ড বসাবো, আর ওয়াই অক্ষে হচ্ছে আমি ট্রাভেল কস্ট বসাবো। ঠিক আছে, ট্রাভেল কস্ট মানে ট্রাভেল করতে কত টাকা লাগে। তো ধরলাম কিছু
আনুমানিক ভ্যালু ধরে নিই 5, 10, 15, 20 আর নাম্বার অফ ট্রাভেল বা ট্রাভেল ডিমান্ড ধরি একই ধরি 5, 10, 15, 20, 25 জাস্ট কিছু আরবিটারি ভ্যালু ধরে নিলাম। এখন একটু খেয়াল করেন তো, যখন ট্রাভেল কস্ট কম লাগবে, আপনার যখন ট্রাভেল করতে কম টাকা লাগবে তখন আপনি বেশি ট্রাভেল করবেন, নাকি যখন আপনার ট্রাভেল কস্ট বেশি হবে, ট্রাভেল করতে বেশি টাকা লাগবে তখন আপনি বেশি ট্রাভেল করবেন? কোনটা বলেন তো? কম হলে স্যার। তার মানে যখন আমার ট্রাভেল কস্ট কম তখন কি ট্রাভেলের ডিমান্ড বেশি হবে না? জি স্যার। তার মানে যখন ট্রাভেল করতে 5 টাকা লাগে তখন ট্রাভেল ডিমান্ড হইতে পারে 20। যখন ট্রাভেল করতে 10 টাকা লাগবে তখন ট্রাভেল ডিমান্ড কমে হয়ে যাবে 20 থেকে ধরলাম 10। আবার যখন ট্রাভেল করতে 20 টাকা লাগবে তখন ট্রাভেল ডিমান্ড কমে হয়ে যাবে 5। আমরা যদি এই সবগুলা পয়েন্ট যোগ করি আমরা একটা ডাউনওয়ার্ড কার্ভ পাচ্ছি না? ডাউনওয়ার্ড কার্ভ পাচ্ছি, কার্ভটা হচ্ছে নিচের দিকে গেছে। এবং আমাদের ডিমান্ড কার্ভটা দেখেন, এই সবুজ কালারের কার্ভটা, এটা হচ্ছে কি ডাউনওয়ার্ড কার্ভ। এটা হচ্ছে আমাদের কিসের কার্ভ? এটা হচ্ছে ডিমান্ডের কার্ভ। এবং কার্ভটা কি ডাউনওয়ার্ড। কেন ডাউনওয়ার্ড? কারণ আমরা বুঝলাম যে যদি আমাদের ট্রাভেল কস্ট বাড়ে তাহলে ট্রাভেল ডিমান্ড কমবে, স্বাভাবিক। আপনি যদি দেখেন আপনার কুমিল্লা থেকে ঢাকা যাইতে হচ্ছে রয়্যাল বা এশিয়া এয়ার কোনে বাস ভাড়া হচ্ছে 100 টাকা, তাহলে কিন্তু আপনি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করবেন। আপনি ছুটি পাইলে যাদের বাসা ঢাকায়, দেখা যাবে প্রত্যেক সপ্তাহে আপনারা চলে যাচ্ছেন কারণ ভাড়া কম। কিন্তু যদি যদি কুমিল্লা থেকে ঢাকার বাস ভাড়া 1000 টাকা হইতো তাহলে অনেকেই কিন্তু দেখা যেত যে যারা একটু মোটামুটি মধ্যবিত্ত তারা কিন্তু প্রত্যেক সপ্তাহে যাইতো না, হয়তো 3 সপ্তাহ বা মাসে একবার যেত, যেহেতু ট্রাভেল কস্ট বেশি। তার মানে ব্যাপারটা খুবই নর্মাল যে ট্রাভেল কস্ট বেশি হলে ট্রাভেল ডিমান্ড কমবে, আর ট্রাভেল ডিমান্ড কমলে ট্রাভেল কস্ট কমলে ট্রাভেল ডিমান্ড বাড়বে, সোজা হিসাব। এবার দেখেন, এবার আমি আবার এক্স অক্ষে হচ্ছে এবার চিন্তা করব হচ্ছে সাপ্লাই বা ইনফ্রাস্ট্রাকচার সাপ্লাই চিন্তা করব, ঠিক আছে। আর ওয়াই অক্ষে চিন্তা করব হচ্ছে কস্টিং। এই কস্টিংটা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারের কস্টিং ওয়াই অক্ষে। এবারও আমি কিছু আরবিটারি ভ্যালু ধরে নিলাম বুঝার সুবিধার্থে, 5, 10, 15, 20 আর এখানেও ধরলাম 5, 10, 15, 20। এখন মনে করেন সরকার হচ্ছে পাবলিক বাসের জন্য 5 টাকা খরচ করতেছে, তাইলে সরকার মানুষের মানে ট্রাভেল ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য মানে কি পরিমাণ সাপ্লাই দিতে পারবে? ধরলাম 5টা ট্রাভেল তারা একোমোডেট করতে পারবে। সরকার যখন 10 টাকা খরচ করবে তখন আরো বেশি সাপ্লাই দিতে পারবে না ইনফ্রাস্ট্রাকচার? সরকার যখন 15 টাকা খরচ করবে তখন আরো বেশি সাপ্লাই দিতে পারবে। সরকার যখন 20 টাকা খরচ করবে তখন আরো বেশি সাপ্লাই দিতে পারবে। তার মানে সাপ্লাইয়ের কার্ভটা হচ্ছে কি, যত টাকা বেশি খরচ করবে সরকার তত সাপ্লাই বেশি দিতে পারবে ইনফ্রাস্ট্রাকচার। সো সাপ্লাইয়ের কার্ভটা হচ্ছে কি আপওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে কিসের কার্ভ? এটা হচ্ছে সাপ্লাইয়ের কার্ভ। আমরা যদি এই সাপ্লাই আর এই হচ্ছে আপনার ডিমান্ড, এই দুইটা কার্ভকে একসাথে যোগ করি বা একসাথে একটার উপর একটাকে ওভারল্যাপ করাই, তাহলে আমাদের এই বাম দিকের আজকের যে গ্রাফটা দেয়া আছে আমরা এই গ্রাফটা পাবো। এবং যেই পয়েন্টটা হচ্ছে ইন্টারসেক্ট করবে সাপ্লাইয়ের কার্ভ এবং হচ্ছে ডিমান্ডের কার্ভ, এই পয়েন্টটাকে বলে হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে। দিস পয়েন্ট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবং এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য আমাদের যে ভলিউমটা, এই ভলিউমটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম ফ্লো মানে। এবং এই ফ্লো এর জন্য বা এই পরিমাণ ভলিউমকে আপনি যদি অ্যাকোমোডেট করতে যান বা এই পরিমাণ ট্রাফিক ডিমান্ডকে যদি আপনি ফুলফিল করতে যান তাহলে আপনাকে কি পরিমাণ টাকা খরচ করতে হবে? আপনি যদি এই পয়েন্ট থেকে বাম দিকে আসেন, এই যে কস্টিংটা আপনি পাচ্ছেন, তার মানে আপনি যদি এই পরিমাণ টাকা যদি সরকার খরচ করে তাহলে হচ্ছে এই ইকুইলিব্রিয়াম ফ্লো সে এনশিওর করতে পারবে। মানে আমার যতটুকু আসলে ট্রাভেল মানে ডিমান্ড অতটুকুই সে ফুলফিল করার জন্য টাকা খরচ করবে। বোঝা গেছে? সাপ্লাই ডিমান্ড বা ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম কি জিনিস বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে আমাদের কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম আমরা বুঝলাম। আমরা ট্রান্সপোর্টেশনে ডিমান্ড বলতে কি বুঝি, সাপ্লাই বলতে কি বুঝি বুঝলাম। ট্রান্সপোর্টেশনে মডেলিং বলতে আমরা কি বুঝি বুঝলাম। এখন আমরা দেখবো যে ট্রেডিশনাল 4 স্টেপ ডিমান্ড মডেলিং, ঠিক আছে, কিভাবে হচ্ছে আমরা আসলে একটা ডিমান্ড মডেলিং বা ফোরকাস্টিং মডেলিং তৈরি করতে পারি। দেখেন, এটা হচ্ছে একটা ফ্লো চার্ট, ঠিক আছে।
এটা হচ্ছে একটা ফ্লো চার্ট এই 4 স্টেজ ডিমান্ড মডেলিং এর। এখানে হচ্ছে প্রত্যেকটা স্টেপ কোনটার পর কোনটা করব বলা আছে। প্রথমে আমাদেরকে যেটা ক্রিয়েট করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমাদের কাছে একটা ডাটাবেস লাগবে। ডাটাবেসটা কিরকম ডাটাবেস? ফার্স্টে যেটা করব, ডাটাবেসে আমাদের যে স্টাডি এরিয়া, মনে করেন আমাদের স্টাডি এরিয়া হচ্ছে কুমিল্লা শহর। ঠিক আছে, এই যে দেখেন ডান দিকে একটা গুগল ম্যাপের স্ক্রিনশট নেওয়া আছে। এই যে লাল বাউন্ডারিটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কুমিল্লা শহরের বাউন্ডারি। আমাদের স্টাডি এরিয়া হচ্ছে মনে করেন কুমিল্লা, এটা হচ্ছে আমাদের স্টাডি এরিয়া। প্রথমে যেটা করব, স্টাডি এরিয়াকে অনেকগুলা এরকম জোনে ভাগ করব। লাস্ট ক্লাসে বলছিলাম যে এই জোনিং গুলা হইতে পারে ওয়ার্ড অনুযায়ী, কুমিল্লা শহর যতগুলা ওয়ার্ডে বিভক্ত, এই জোন গুলো আমি ওইভাবে ভাগ করতে পারি। বাট আজকে এক্সাম্পল দেওয়ার জন্য বা বোঝার সুবিধার্থে আমি জাস্ট 5টা জোনে ভাগ করলাম। তাহলে আমাদের প্রথম কাজটা শেষ, জোন শেষ। এখানে দেখেন নেটওয়ার্ক ডাটা বলে আরেকটা কথা আছে। এটার মানে হচ্ছে কুমিল্লা শহরের ভিতরে কোথায় হাইওয়ে আছে, কোথায় রেল লাইন আছে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এটাকে বলে নেটওয়ার্ক। মানে কুমিল্লা শহরে কোত্থেকে কোথায় যাওয়ার ব্যবস্থা বা বন্দোবস্ত আছে। তো আমার কাছে হচ্ছে ডাটাবেজের প্রথমেই আমি যেটা মানে যেই ধরনের ডাটাগুলা কালেক্ট করার ট্রাই করব বা যেটা করার চেষ্টা করব, আমার কাছে নেটওয়ার্ক ডাটা থাকা লাগবে যে কুমিল্লা শহরে কোথায় কোথায় রেল লাইন আছে, কোথায় বাস রুট আছে, কোথায় হাইওয়ে আছে, কোথায় রিভার আছে, এই জিনিসগুলো আমার জানতে হবে। প্লাস পুরো কুমিল্লা শহরটাকে এরকম অনেকগুলা জোনে আমাকে ভাগ করতে হবে। আচ্ছা, এরপর দেখেন বেজ ইয়ার ডাটা। ঠিক আছে, মানে হচ্ছে বেজ ইয়ার মানে হচ্ছে 2020 সাল। আমরা এখন 2020 সালে আছি, তো ধরলাম যে বেজ ইয়ার হচ্ছে 2020। ঠিক আছে, তো 2020 সালে এই প্রত্যেকটা জোনে পুরো কুমিল্লা শহরে কি পরিমাণ পপুলেশন বা কি পরিমাণ জনসংখ্যা আছে, আমাকে এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। বা বেজ ইয়ারে হচ্ছে আপনার কোন জোন থেকে কতগুলা ট্রাভেল ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, এটা আমি প্রেডিক্ট করা। সহজ কথা হচ্ছে আমি বেজ ইয়ারের পপুলেশন আমাকে জানতে হবে যে প্রত্যেকটা জোনে কি পরিমাণ মানুষ থাকে। এই বেজ ইয়ারের ডাটা কালেক্ট করে আমি যেটা করব, ফিউচার প্ল্যানিং ডাটা। মানে হচ্ছে 2020 সালে যদি আমি প্রত্যেকটা জোন, এই জোন 1, 2, 3, 4, 5, এই প্রত্যেকটা জোনে কি পরিমাণ পপুলেশন বা প্রত্যেকটা জোনে কি পরিমাণ মানুষ থাকে, আমি যদি এই সংখ্যাটা জানি, তাহলে 2025 সালে গিয়ে পপুলেশন কত হবে প্রত্যেকটা জোনে, আমি এটা প্রেডিক্ট করতে পারবো বা প্রেডিক্ট করব। ওকে, আমার কাছে ডাটাবেস রেডি, ডাটাবেস আমি রেডি করে ফেলছি। ডাটাবেসের মধ্যে কি কি আছে? নেটওয়ার্ক ডাটা আছে, জোনিং মানে জোনে ভাগ করা আছে। আমরা যে বিভিন্ন টাইপের জোনে ভাগ করি, এটাকে একটা জিনিস বলে বলছিলাম, কি বলে বলেন তো? এই জোন গুলাকে ইংরেজিতে কি বলে? TAZ, ট্রান্সপোর্টেশন অ্যানালাইসিস জোন বা ট্রাফিক অ্যানালাইসিস জোন বা ট্রান্সপোর্টেশন অ্যানালাইসিস জোন বলে, ট্যাজ বলে, ট্যাজ। ঠিক আছে, এটা বলছিলাম। তো আমার কাছে এই জোনিং করা আছে, নেটওয়ার্ক ডাটা আছে, বেজ ইয়ারের পপুলেশন আছে, আমি ফিউচার ইয়ারের পপুলেশন প্রেডিক্ট করার চেষ্টা করছি। এখন হচ্ছে আমাদের 4 স্টেপ মডেলিং এর কাজ শুরু করতে হবে। We have data in our hand. Now by using or applying this data, we have to generate the 4 step model. ঠিক আছে, এই ডেটাগুলো ইউজ করে আমাদেরকে 4 স্টেপ মডেল জেনারেট করতে হবে। তো 4 স্টেপ মডেলের আমাদের প্রথম স্টেপটা কি? ট্রিপ জেনারেশন। আচ্ছা, ট্রিপ জেনারেশনে আমরা কি করব? মনে করেন আমি একটা পার্টিকুলার জোন চিন্তা করি, জোন 1। এখন জোন 1 থেকে মনে করেন এই যে জোন 1টা মানে বোঝানোর জন্য আমি এরকম হ্যাচ করছি যে আমি জোন 1 এর কথা চিন্তা করতেছি। জোন 1 থেকে মনে করেন ডেইলি 200টা ট্রিপ প্রডিউস হয়। ঠিক আছে, তার মানে এই জোন 1 থেকে এই যে 200টা ট্রিপ প্রডিউস হচ্ছে, এই 200টা ট্রিপের মধ্যে কিছু ট্রিপ 2 নাম্বার জোনে আসবে, কিছু ট্রিপ 3 নাম্বার জোনে আসবে, কিছু ট্রিপ 4 নাম্বার জোনে যাবে, কিছু ট্রিপ 5 নাম্বার জোনে যাবে, এবং কিছু ট্রিপ 2, 3, 4 বা 5-এ না গিয়ে কুমিল্লা শহরের বাইরেও যেতে পারে না। পারে নাকি পারে না? পারে স্যার। তার মানে জোন 1 থেকে মনে করেন এই যে 200টা ট্রিপ প্রডিউস হচ্ছে, তার ভিতরে কেউ হয়তো 2 নাম্বার জোনে যাবে, কেউ হয়তো 3 নাম্বার জোনে যাবে, কেউ হয়তো 4 নাম্বার জোনে যাবে, কেউ হয়তো 5 নাম্বার জোনে যাবে, আবার কেউ হয়তো এই 2, 3, 4, 5 কোনোটাতেই যাবে না, সে হয়তো 1 নাম্বার জোনেই থাকবে। আপনি আপনার বাসা থেকে বাইরে হয়ে রাস্তার সামনে একটু ঘোরাঘুরি করে আবার বাসায় চলে আসতে পারেন না? তাইলে তো আপনি আপনার জোন থেকে বেরিয়ে হইলেন না। এরকম হইতে পারে নাকি পারে না? পারে স্যার। পারে। আবার এমন হইতে পারে না যে আপনি 1 নম্বর জোন থেকে ট্রিপ প্রডিউস করে 2, 3, 4, 5 কোনোটাতেই গেলেন না, আপনি হচ্ছে একদম কুমিল্লা শহরের বাইরে ঢাকা চলে গেলেন। এটাও তো হইতে পারে। তার মানে আমাদেরকে ট্রিপ জেনারেশনে আমরা যেটা করব,
যে আমরা দেখবো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জোন থেকে আসলে কতগুলো ট্রিপ জেনারেট হয়। আমি ধরলাম যে 1 নম্বর জোন থেকে 200টা ট্রিপ জেনারেট হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ট্রিপ প্রডিউস অথবা ট্রিপ অরিজিনেটেডও বলে, অরিজিনেটেড। তাহলে 1 নম্বর জোন থেকে কতগুলো ট্রিপ অরিজিন 1 নম্বর জোন কতগুলো ট্রিপের জন্য অরিজিন? 200টা ট্রিপের জন্য না? এটা কি বুঝতে পারছেন? পারছেন নাকি পারেন নাই? জি স্যার। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, একইভাবে বাকি জোনগুলো থেকে 1 নম্বর জোনে কিছু ট্রিপ আসতে পারে না? 2 থেকে কিছু আসতে পারে, 3 থেকে কিছু আসতে পারে, 4 থেকে কিছু আসতে পারে, 5 থেকে কিছু আসতে পারে না 1 নম্বর জোনে? জি স্যার। আসতে পারে নাকি পারে না? জি স্যার, পারে স্যার। এগুলাকে মানে এই ট্রিপগুলো হচ্ছে 1 নম্বর জোনের জন্য ট্রিপ অ্যাট্রাক্টেড। মানে 1 নম্বর জোন থেকে যতগুলা ট্রিপ স্যার, একটা পূর্ণ কালো দাগ আছে স্যার, আপনি স্ক্রিনে যেখানে লিখতেছেন এখানে স্যার, বোঝা যাচ্ছে না কালো দাগ। এগুলা। জি স্যার। জি স্যার, এই 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 অংশটা, এই প্রশ্নটা। এখন কি কালো দাগ আছে? জি স্যার, আছে স্যার। আচ্ছা তাহলে উপরে লিখবো, সমস্যা নেই। দেখেন, তার মানে দেখেন 1 নম্বর জোন থেকে যতগুলা ট্রিপ অন্য জোনে যাবে এগুলো হচ্ছে 1 নম্বরের জন্য কি ট্রিপ অরিজিনেটেড বা ট্রিপ প্রডিউসড। আর অন্য জোন থেকে 1 নম্বর জোনে এই 2 থেকে 1-এ, 3 থেকে 1-এ, 4 থেকে 1-এ এবং 5 থেকে 1-এ যতগুলো ট্রিপ আসবে এগুলো হচ্ছে 1 নম্বরের জন্য ট্রিপ অ্যাট্রাক্টেড। বুঝতে পারছেন? জি তার স্যার। মানে 1 নম্বর জোন কিছু ট্রিপ প্রডিউস করবে, আবার কিছু ট্রিপকে কি করবে? অ্যাট্রাক্ট করবে না? আপনাদের কাছে কি জিনিসগুলো কনফিউজিং মনে হচ্ছে? না স্যার, কনফিউজিং না। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমি যদি মানে জানি যে 1 নম্বর জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, বা আমার এই জানাটাই হচ্ছে কি বা এই জিনিসটা বের করাটাই হচ্ছে ট্রিপ জেনারেশন স্টেপের কাজ। এরপর এই 1 নম্বর জোন থেকে 2 নম্বরে কতগুলা যাবে, 3 নম্বরে কতগুলা যাবে, 5 নম্বরে কতগুলা যাবে, 4 নম্বরে কতগুলা যাবে, এইটা বের করা হচ্ছে আমার 2 নম্বর স্টেপের কাজ, ট্রিপ ডিস্ট্রিবিউশন। আমি ট্রিপ গুলাকে বিভিন্ন জোনে ভাগ করে দিচ্ছি। এখন দেখেন এই যে 1 নম্বর জোন থেকে 2 নম্বর জোনে কিছু ট্রিপ আসবে, ধরলাম 80টা ট্রিপ আসবে, ঠিক আছে, আমি ধরলাম 1 নম্বর জোন থেকে 2 নম্বর জোনে 80টা ট্রিপ আসবে। আর বাকি থাকলো কয়টা? 120টা। ওই 120টা ট্রিপের মধ্যে কয়েকটা 3-এ আসবে, কয়েকটা 4-এ যাবে, কয়েকটা 5-এ আসবে, কয়েকটা আবার এই জোনের বাইরেও যেতে পারে। এখন 1 নম্বর জোন থেকে 2 নম্বর জোনে যে 80টা ট্রিপ আসবে, এই 80টা ট্রিপের মানে ট্রিপ হওয়ার জন্য বা সংগঠিত হওয়ার জন্য বিভিন্ন মোড আছে না? হয় আপনি চিন্তা করেন আপনি শাসনকাছা থেকে বায়ুতে আসবেন, আপনি পাপিয়া করে আসতে পারেন না? বা জি স্যার। আপনি কি ছোট মাইক্রোগুলো করে আসতে না, পারেন না? একটু তো আসতে পারি। জি স্যার। আপনার ইচ্ছা। তাহলে এই যে 80টা ট্রিপ জোন 1 থেকে 2 তে হবে, এই 80টার মধ্যে কয়টা হচ্ছে বাস ইউজ করে হবে আর কয়টা হচ্ছে মাইক্রো ইউজ করে হবে, এই জিনিসটা বোঝাটা হচ্ছে আমাদের কোন স্টেপের কাজ? 3 নাম্বার স্টেপের কাজ, মোডাল স্প্লিট। আমি মোডে ভাগ করব টোটাল ট্রিপ গুলাকে। এখন দেখেন 1 নম্বর জোন থেকে আহ আমি ধরলাম যে আমার 80টা ট্রিপের মধ্যে 50টা হচ্ছে বাস ইউজ করে হবে আর 30টা হচ্ছে কি ইউজ করে হবে? মাইক্রো ইউজ করে হবে, আমি ধরে নিলাম। এখন দেখেন এই ট্রিপ গুলা বা এই যে বাস বা মাইক্রো যে আমার জোন 1 থেকে 2 তে আসবে, হয় এই নীল রাস্তাটা দিয়ে আসতে পারে, অথবা এই লাল রাস্তাটা দিয়ে আসতে পারে, অথবা এই সবুজ রাস্তাটা দিয়ে আসতে পারে না? পার্টিকুলার কোন রাস্তাটা সে চুজ করবে এটাকে বলা হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, আমি ধরলাম যে লাল রাস্তাটা ইউজ হবে, সবুজ আর নীল রাস্তা ইউজ হবে না। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের 4টা স্টেপের ডিটেলস। এবং লাস্টে গিয়ে হচ্ছে একটা এরকম ট্রিপ ম্যাট্রিক্স আমরা ট্রিপ ম্যাট্রিক্স হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশনই প্রডিউস করব। এই 2 নাম্বার স্টেপেই দেখবেন যে ট্রিপ ম্যাট্রিক্স কি জিনিস। বাট আমাদের মেইন ফিচার হচ্ছে 4টা বা মেইন স্টেপ হচ্ছে 4টা: ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোডাল স্প্লিট এবং হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট। এবং কোন স্টেপে কি করা হয় আজকে একটু মানে বোঝার চেষ্টা করছি। আমরা ম্যাথমেটিক্যাল জিনিসগুলো দেখার চেষ্টা করব অন্য ক্লাসগুলোতে বা পরের ক্লাসগুলোতে। এগুলোর ম্যাথ আছে, ম্যাথমেটিক্যালি আমরা দেখবো। ঠিক আছে, আজকে এই যে এতটুকু বললাম, এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে?
না স্যার। মানে সবাই কি বুঝছেন এতটুকু? এতটুকুর মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আরো 20 মিনিট টাইম আছে, তাহলে আমরা আরেকটু আগাই, ঠিক আছে? দেখেন, স্যার ট্রিপ অ্যাসাইনমেন্টটা কি বললেন? ট্রিপ অ্যাসাইনমেন্টটা হচ্ছে, সাপোজ কুমিল্লা শহর থেকে বায়োস্টে আসার জন্য আপনার কাছে 3টা বা 4টা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আমি কান্দিরপাড় থেকে শাসনগাছা হয়ে বায়োস্টে আসতে পারি। একটা ওয়ে হচ্ছে আমি টমসন ব্রিজ দিয়ে পোদ্দার বাজার বিশ্ব রোড দিয়ে ঘুরে বায়োস্টে আসতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে আমি মনে করেন গোমতী নদীর পাড় দিয়ে আলেখাচরে যাব, তারপর গোমতী নদীর পাড় দিয়ে ঘুরে 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 বায়োস্টে আসবো। তার মানে আমার কাছে 3টা অ্যাভেলেবেল রুট আছে, ঠিক আছে? এখন মনে করেন কান্দিরপাড় থেকে বা কুমিল্লা শহর থেকে বায়োস্টে হচ্ছে ডেইলি এরকম 10টা বাস আসে। এই 10টা বাসের মধ্যে কতগুলা বাস হচ্ছে কান্দিরপাড় থেকে আলেখাচর হয়ে সরাসরি বায়োস্টে আসবে, কোন রুটটা ইউজ করবে? কতগুলা বাস হচ্ছে পোদ্দার বাজার দিয়ে টমসন ব্রিজ হয়ে পোদ্দার বাজার দিয়ে ঘুরে আসবে? কতগুলা বাস হচ্ছে গোমতী নদীর পাড় দিয়ে ঘুরে আসবে? এইটা আমি ফিক্স করব, মানে রুট অ্যাসাইন করব, যে বায়োস্টের 1 নম্বর বাসটা হচ্ছে কান্দিরপাড় থেকে সরাসরি বায়োস্টে আসবে আলেখাচর দিয়ে, 2 নম্বর বাসটা হচ্ছে ঘুরে আসবে, 3 নম্বর বাসটা হচ্ছে গোমতী নদীর পাড় দিয়ে আসবে। এই যে আমি বিভিন্ন ট্রিপ গুলাকে বা বিভিন্ন মোড গুলাকে বিভিন্ন রুটে ছেড়ে দিচ্ছি, বা কোনটা আসলে কোন রুটে যাবে এটা ফিক্স করতেছি, এটাকেই বলা হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা, এখন দেখেন যে আমাদের নতুন একটা টপিক একটু আজকে শুরু করি, তাইলে পরের ক্লাসে তাড়াতাড়ি আগাইতে পারবো। দেখেন, তাহলে আমরা আজকে বুঝলাম যে আমাদের ট্রাভেল ডিমান্ড মডেলিং বলতে আমরা কি বুঝি, ইকুইলিব্রিয়াম ফ্লো কি জিনিস, ট্রান্সপোর্টের ভাষায় আমরা ডিমান্ড বলতে কি বুঝি, সাপ্লাই বলতে কি বুঝি, এই জিনিসগুলো আমরা দেখছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আবার? জি স্যার। আচ্ছা, এবং আমরা দেখলাম যে 4 স্টেপ মডেলিং এর স্টেপ গুলা কি কি। তো প্রথমেই দেখছিলাম, মনে আছে যে 4 স্টেপ মডেলিং এর প্রথম স্টেপ ছিল একটা ডাটাবেস তৈরি করতে হবে, ছিল না? প্রথম মানে জি স্যার। প্রথমে জি কি ছিল? স্যার, ডাটা এবং জোন। ডাটাবেস তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে? ডাটা কালেক্ট করতে হবে। কারণ ডাটা কিভাবে কালেক্ট করব বা ডাটা কালেক্ট করার প্রসিডিউরটা কি, এই জিনিসটা হচ্ছে আজকে একটু শেষ করতে পারবো না আজকে, জাস্ট আজকে একটু শুরু করি জিনিসটা। দেখেন, the 4-stage modeling, an important tool for forecasting future demand and performance of a transportation system, was developed for evaluating large scale infrastructure project. তার মানে আপনি যখন অনেক টাকা খরচ করে বা অনেক বড় পরিসরে কোনো একটা ট্রান্সপোর্টেশন প্রজেক্টের কাজে হাত দিবেন বা কোনো একটা প্রজেক্ট করতে যাবেন, তখন ওই প্রজেক্টটা কি আসলে সাকসেসফুল হবে নাকি হবে না, ওই প্রজেক্টটা কি আসলে জনগণের ট্রাভেল ডিমান্ডকে ফুলফিল করতে পারবে নাকি পারবে না, এই জিনিসটা বোঝার জন্য লার্জ স্কেলে যখন কোনো প্রজেক্ট হয় তার আগে হচ্ছে আপনার ট্রাভেল ডিমান্ড ফোরকাস্ট করা হয় এবং দেখা হয় যে আসলে আপনি যে টাকা খরচ করে একটা ফ্লাইওভার করবেন বা একটা ব্রিজ বানাবেন বা কোনো একটা ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি ইন্ট্রোডিউস করবেন, ওইটা আসলে আপনার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারতেছে কিনা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য এই ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর। তো আমাদের কি লাগবে? আমাদের ডাটা লাগবে। এই ডাটা কালেকশন এই চ্যাপ্টারটাতে হচ্ছে মেইনলি 3টা জিনিসের উপর ফোকাস করা হয়েছে। একটা হচ্ছে সার্ভে ডিজাইন। ডাটা কালেকশন করার জন্য আপনাকে কি করতে হবে? সার্ভে করতে হবে। মনে করেন আমি জানতে চাইলাম যে আপনারা ডেইলি কতক্ষণ পড়ালেখা করেন, কতক্ষণ সোশ্যাল মিডিয়াতে টাইম মানে নষ্ট করেন। তাহলে আমাকে কি করতে হবে? আপনাদের ক্লাসে মনে করেন 20 জন আছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে জিজ্ঞেস করতে হবে না যে তুমি কতক্ষণ ডেইলি পড়ো, কতক্ষণ ফেসবুক চালাও, কতক্ষণ ইউটিউবে ভিডিও দেখো, এভাবে জিজ্ঞেস করতে হবে না। মেইন কথা কি? আমাকে সার্ভে করতে হবে। তো এই জি স্যার। ট্রান্সপোর্টেশনে সার্ভে ডিজাইন করাটা অনেক কমপ্লেক্স একটা ইস্যু, মানে এই জন্য এক্সপার্ট মানুষ লাগে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা মেইনলি এই চ্যাপ্টারে কিভাবে সার্ভে ডিজাইন করতে হয় বা কি কি জিনিসগুলো মাথায় রাখতে হয় সার্ভে ডিজাইন করার সময়। হাউস হোল্ড ডাটা কালেকশন। হাউস হোল্ড ডাটা মানে হচ্ছে আপনার বাসায় গিয়ে আপনার কাছ থেকে ডাটা কালেক্ট করা, বা আপনি কারো বাসায় গিয়ে তার কাছ থেকে ডাটা কালেক্ট করবেন। এই হাউস হোল্ড ডাটা কালেকশন কিভাবে করে, ডাটার মধ্যে কি কি থাকা লাগে, ডাটা কালেকশনের প্রসিডিউর গুলা কি কি, এটা হচ্ছে আমাদের এই ডাটা কালেকশনের সেকেন্ড মেইন ফোকাল জিনিস। আর থার্ড হচ্ছে কি? ডাটা অ্যানালাইসিস। কিভাবে আমরা ডাটাগুলো অ্যানালাইসিস করব, বা ডাটা অ্যানালাইসিস আমরা এই চ্যাপ্টারে করব না, আমরা পরের চ্যাপ্টারে করব। বা ডাটাগুলোকে অ্যানালাইসিস করার আগে
র ডাটা, আপনি মানুষের কাছ থেকে যে ডাটাগুলো পাচ্ছেন বা মানুষের বাসায় গিয়ে যে ডাটাগুলো নিয়ে আসতেছেন, এগুলাকে বলে হচ্ছে র ডাটা। বাট এই র ডাটা ইউজ করে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে এই র ডাটা গুলাকে আপনার অ্যানালাইসিসের সুবিধার্থে কনভার্সন করে মানে একটু মডিফাই করতে হবে। এই র ডাটাকে যখন আপনি মডিফাই করবেন, এটাকে বলা হচ্ছে প্রসেসড ডাটা। ঠিক আছে? তো এই র ডাটাকে কিভাবে মডিফাই করে আপনি মানে ডাটা অ্যানালাইসিসের সুবিধার্থে প্রসেস ডাটা বানাই নেবেন, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাতে মানে এই টপিকটা বা এই চ্যাপ্টার যেটাই বলেন, এই চ্যাপ্টার 6 বা টপিক 6, এটা তো হচ্ছে আমরা কভার করার ট্রাই করব। ওকে, এখন দেখেন যে সার্ভে ডিজাইন কিভাবে করব। ডিজাইনিং দ্য ডাটা কালেকশন সার্ভে ফর দ্য ট্রান্সপোর্টেশন প্রজেক্ট ইজ নট ইজি, মানে সহজ না, এটা একটু কঠিন। কেন কঠিন? সাপোজ আপনি জানতে যাচ্ছেন যে কি জানতে যাচ্ছেন, আপনি জানতে যাচ্ছেন বা আমি মনে করেন জানতে যাচ্ছি, ঠিক আছে, আমি মনে করেন জানতে যাচ্ছি আপনারা সবাই ডেইলি কতগুলা ট্রিপ প্রডিউস করেন, ঠিক আছে, এবং আমি আপনাদের ফ্যামিলির আরো কিছু ব্যাপার স্যাপার জানার চেষ্টা করব। তো মনে করেন আমি আপনাদের রোল নাম্বার 1 কে ঝলক, না ঝলক কি আছে? আই ডোন্ট নো। জি স্যার। আমি ঝলককে জিজ্ঞেস করলাম যে ঝলক তুমি জি ডেইলি স্যার, আছে স্যার। কয়টা ট্রিপ প্রডিউস করো? ও আমাকে বললো ও ডেইলি 2টা ট্রিপ প্রডিউস করে, ঠিক আছে। এরপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি সাইকেল ইউজ করো নাকি বাস ইউজ করো নাকি প্রাইভেট কার ইউজ করো, তুমি পার্টিকুলার কোন মিডিয়ামটা ইউজ করো? ও বললো ও কার ইউজ করে। এরপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার ইনকাম কত? ও আমাকে বললো যে, ও আমাকে ডাইরেক্ট বললো না, কারণ মানুষকে কিন্তু ইনকাম জিজ্ঞেস করলে ডাইরেক্ট বলতে চায় না। আমি ওকে একদম বিভিন্ন রেঞ্জ দিয়ে দিলাম, 5,000 থেকে 10,000, 11,000 থেকে 15,000, 15,000 থেকে 20,000, 20,000 থেকে 25,000, এরকম বিভিন্ন ক্যাটাগরি দিয়ে দিলাম, ঠিক আছে। ও কি করবে? যেই ক্যাটাগরির মধ্যে ওর ইনকামটা পড়বে ওটার মধ্যে কি করবে? টিক মারবে। এরপর আমি ওকে বললাম যে তোমার বাসায় কয়টা গাড়ি আছে, কার ওনারশিপ? ও বললো যে ওর বাসায় 3টা গাড়ি আছে। এরকম আমি প্রত্যেকের এগেইনস্টে রোল নাম্বার 2 সাব্বির, রোল নাম্বার 3, রোল নাম্বার 3 কে সুদীপ্ত, প্রত্যেকের এগেইনস্টে ডাটাগুলো কালেক্ট করতে পারবো না? পারবো? জি স্যার পারবো। প্রবলেম হচ্ছে এই যে জি স্যার পারবো। ইনকামের রেঞ্জ 5,000 থেকে 1,000, আপনি কি মানে আপনার মডেল লিঙ্ক করার সময় এটাকে কোনোভাবে ইনপুট দিতে পারবেন? এটাকে আপনি মানে এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু দরকার আমার। বা ইভেন এই যে কার, দেখা গেল সাব্বির ইউজ করে হচ্ছে গিয়া প্লেন, তারপর সুদীপ্ত ইউজ করে মনে করেন সাবমেরিন, যদিও এগুলো ইউজ করে না কেউ নর্মালি, আমরা হয়তো, আর মনে করেন আমি মনে করেন ইউজ করি হচ্ছে সাইকেল, গরিব মানুষ, কিছুই নাই আমার কাছে, ঠিক আছে। এখন আপনি যখন মডেলিং করবেন, আপনি যখন একটা ইকুয়েশন ডেভেলপ করবেন, আপনি কি ইকুয়েশনের মধ্যে কার, প্লেন, সাবমেরিন, সাইকেল এগুলা লিখতে পারবেন? এগুলা ইউজ করতে পারবেন? পারবেন না। আপনাকে যেগুলো করতে হবে এই ডাটাগুলোকে নিউমেরিক্যাল ভ্যালুতে ট্রান্সফর্ম করতে হবে। আমি ধরে নিলাম কার মানে হচ্ছে, নাম্বার হিসেবে কাউন্ট করে নিতে হবে স্যার। আমি ধরে নিলাম প্লেন মানে হচ্ছে 2, আমি ধরে নিলাম সাবমেরিন মানে হচ্ছে কত 3, আমি ধরে নিলাম সাইকেল মানে হচ্ছে 4, এবং মনে করেন যাদের ইনকাম 5,000 থেকে 1,000 এটা ধরলাম 1, যাদের ইনকাম 1,000 থেকে 15,000 এটা ধরলাম 2। মানে আপনার কাছে কিছু ভেরিয়েবল থাকবে হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল, ঠিক আছে, এরকম 1 2 3 4 5 6 7 আপনি এভাবে ভেরিয়েবল গুলা অ্যাসাইন করতে পারবেন। কিছু থাকবে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এই যে ইনকাম, তারপরে হচ্ছে গাড়ি ইউজ করে না প্লেন ইউজ করে, এগুলাকে বলা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আপনি ক্যাটাগরি মানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করবেন। আবার কিছু ভেরিয়েবল আছে ডামি ভেরিয়েবল। ডামি ভেরিয়েবল কিরকম? সাপোজ আমি জিজ্ঞেস করলাম যে তুমি যখন কান্দিরপাট থেকে বায়োস্টে আসো তুমি কি রাস্তার মাঝখানে থামো নাকি থামো না? ওর আনসার কি হবে? হ্যাঁ অথবা না হবে না? যে ভেরিয়েবল গুলার মানে আউটপুট Yes, ইয়েস sir. অথবা নো, এগুলাকে বলা হচ্ছে ডামি ভেরিয়েবল। ইয়েস হইলে ভ্যালু হচ্ছে 1, নো হইলে ভ্যালু কত? 0। তার মানে আপনি ডাটা যেমনি কালেক্ট করেন না কেন, ইউজ করার আগে ডাটাগুলোকে আপনি হয় ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বানায় নিতে হবে, নাইলে ডামি ভেরিয়েবল বানায় নিতে হবে।
ডাটার মধ্যে যদি কোনো ইরর থাকে এগুলা ঠিকঠাক করতে হবে। তার মানে আপনাকে বুঝতে হবে আসলে কোন টাইপের ডাটা, কোন টাইপের ভেরিয়েবল আপনি কালেক্ট করতেছেন। সাপোজ আপনি কালেক্ট করবেন যে সে সকালবেলা ট্রাভেল করার সময় রাস্তার মাঝখানে থামে নাকি থামে না, তাহলে আপনি বুঝতেছেন যে এটার আনসারটা হবে কি ইয়েস অথবা নো। কিন্তু আপনি আপনার সার্ভের মধ্যে বা আপনি সার্ভে কিভাবে করে একটা কোয়েশ্চেনিয়ার ডিজাইন করতে হয় বা একটা কোয়েশ্চেন একটা ফর্ম ডিজাইন করে। আমরা সবাই এরকম ফেসবুক আমাদের সাথে বিভিন্ন রকমের মস্কারি করে না মাঝে মধ্যে, একটা সার্ভে ফর্ম ধরাই দেয়া বলে ফিল আপ করার জন্য, বলে নাকি বলে না? জি স্যার বলেন। তো এখন আপনি জানতে চাচ্ছেন যে সকালবেলা ট্রাভেল করার সময় কেউ রাস্তায় থামে নাকি থামে না, এটার আনসার হবে হ্যাঁ অথবা না, মানে 1 অথবা 0। এখন আপনি এটার মধ্যে মানে আনসার দেওয়ার অপশন দিয়ে রাখছেন যে 1 2 3 4 5 6 7 8, তাহলে যে আনসার দিবে সে কি কিছু বুঝবে? সে তো বুঝবে না। তার মানে আপনি যদি সার্ভে ডিজাইন করতে চান আপনার এটার ব্যাপারে হচ্ছে এক্সপার্টাইজ থাকা লাগবে, প্রি নলেজ থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আর বেশি কথা বার্তা বলার দরকার নেই মনে হয়, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন যে এরপরে যদি আমরা চিন্তা করি আমরা এই ডাটা যে কালেক্ট করব, বা আমরা বুঝলাম যে সার্ভে ডিজাইন করার সময় আমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হবে, বাট এই সার্ভেটা করে যে আমরা ডাটাগুলো পাবো এই ডাটাগুলোর মধ্যে আমরা কোন ধরনের ইনফরমেশন গুলা চাই। দেখেন, সোশিও ইকোনমিক ডাটা, ইনফরমেশন রিগার্ডিং দ্য সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টাডি এরিয়া। ইম্পর্টেন্ট ওয়ান্স ইনক্লুড ইনকাম, ভেহিকেল ওনারশিপ, গাড়ি আছে নাকি নাই, ফ্যামিলি সাইজ, বাসায় মানে ফ্যামিলি মেম্বার কয়জন, এই ইনফরমেশন গুলোকে বলে হচ্ছে সোশিও ইকোনমিক ডেটা বা সোশিও ইকোনমিক ইনফরমেশন বলে। এবং এই ইনফরমেশন গুলো কোথায় কাজে লাগবে? দিস ইনফরমেশন ইজ এসেনশিয়াল ইন বিল্ডিং ট্রিপ জেনারেশন এন্ড মোডাল স্প্লিট মডেলস। মানে এই যে 4 স্টেপ মডেলিং এর আমাদের প্রথম স্টেপটা ছিল কি ট্রিপ জেনারেশন, এর পরেরটা ছিল কি ট্রিপ ডিস্ট্রিবিউশন, এর 3 নাম্বারটা কি ছিল মোডাল স্প্লিট ছিল, এমএস সংক্ষেপে লিখলাম মোডাল স্প্লিট। আর 4 নাম্বারটা কি ছিল ট্রিপ অ্যাসাইনমেন্ট, টিএ লিখলাম, ঠিক আছে? তো আমাদের এই সোশিও ইকোনমিক ডাটা মানে হচ্ছে ফ্যামিলি সাইজ, ফ্যামিলি ইনকাম, ভেহিকেল ওনারশিপ। ভেহিকেল ওনারশিপ বলতে বোঝাচ্ছে কি গাড়ি আছে নাকি নাই। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বাবা তোমার কি গাড়ি আছে নাকি নাই, আপনি আনসার কি 1 2 3 4 বলবেন নাকি হ্যাঁ অথবা না দিবেন? কি দিবেন? স্যার অথবা না। হ্যাঁ অথবা না। তার মানে এটা কোন ধরনের ভেরিয়েবল? ডামি ভেরিয়েবল, ডামি। ডামি, ওকে, এটা হচ্ছে ডামি ভেরিয়েবল। আচ্ছা, এবং এই ডাটাগুলা এই সোশিও ইকোনমিক ডাটাগুলো আমাদের কোথায় লাগবে? আমাদের হচ্ছে ট্রিপ জেনারেশন আর মডেল স্পিড, তার মানে 1 নাম্বার আর 3 নাম্বার স্টেপে আমাদের কাজে লাগবে। এরপর দেখেন ট্রাভেল সার্ভে, অরিজিন ডেস্টিনেশন ট্রাভেল সার্ভে এট হাউস হোল্ড এন্ড ট্রাফিক ডেটা ফ্রম কর্ডন লাইন এন্ড স্ক্রিন লাইন। কর্ডন লাইন কি জিনিস আর স্ক্রিন লাইন কি জিনিস একটু পরে বলতেছি। ফরম্যাট ডেটা ইনক্লুড দ্য নাম্বার অফ ট্রিপ, মানে এখানে আপনি যেটা দেখবেন যে আপনি এরকম মনে করেন পুরো এরিয়াটাকে অনেকগুলো জোনে ভাগ করছেন, এরকম অনেকগুলো জোনে ভাগ করছেন, কোন জোন থেকে কোন জোনে কতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছে আর কোন জোন থেকে কোন জোনে কতগুলা ট্রিপ অ্যাট্রাক্ট হচ্ছে, এটাই হচ্ছে কি ট্রাভেল সার্ভে বা মানে 2 নাম্বার এখানে যেটা বলছে ট্রাভেল সার্ভে ডাটা। এই ট্রাভেল সার্ভে ডাটার মধ্যে এই জিনিসগুলাই থাকবে, ঠিক আছে? এরপর দেখেন, আচ্ছা আজকে এতটুকু থাক, আমরা নেক্সট দিন থেকে হচ্ছে এই জিনিসগুলো আরেকটু ডিটেল দেখে দেখে যাব, কারণ মনে হচ্ছে আজকে আমিও বেশি বলতেছি না, আপনারাও মাথায় বেশি কিছু ঢুকাইতেছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। তো আমি জাস্ট একটা জিনিস বলে আজকে ক্লাসটা শেষ করে দিই। দেখেন, আমাদের প্রথম কাজ কি বলছিলাম, আমরা মনে করেন এটা হচ্ছে আমাদের কুমিল্লা শহর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কুমিল্লা শহর মনে করেন। প্রথমেই দেখবেন যে কি দেখবেন, মনে করেন দেখবেন যে কুমিল্লা শহরের মাঝখান দিয়ে মনে করেন এরকম একটা রেল লাইন আছে, অথবা মনে করেন যে কুমিল্লা শহরের মাঝখান দিয়ে একটা হাইওয়ে চলে গেছে এরকম। আমি কিন্তু এখনো জোনে ভাগ করি নাই, ঠিক আছে? এরকম একটা হাইওয়ে চলে গেছে। এই যে লাইনগুলা দেখেন, এই যে লাইনটা আমি এই লাইনটাই আঁকছি, তারপর দেখেন এই যে লাইনটা, তারপর এই যে লাইনটা, ঠিক আছে?
এই লাইনগুলো যেগুলো হচ্ছে জোনে ভাগ করার আগেই আপনার পুরো শহরটাকে মানে ভাগ করে ফেলতেছে। এই যে একটা হাইওয়ে গেছে মাঝখান দিয়ে, এই হাইওয়েটা কুমিল্লা শহরটাকে দুইটা ভাগে ভাগ করছে না? তবে এই যে একটা রেল লাইন গেছে, এই রেল লাইনটা কি করছে? কুমিল্লা শহরটাকে দুইটা ভাগে ভাগ করছে না? এরকম যেই ফিচার গুলা আগের থেকেই আপনার স্টাডি এরিয়া, এটা হচ্ছে আমার কুমিল্লা শহর, এটা হচ্ছে আমার স্টাডি এরিয়া, এই যে বাউন্ডারিটা আঁকছি, এরকম স্টাডি এরিয়াটাকে অনেকগুলো ভাগে ভাগ করে ফেলতেছে। যে লাইনগুলা, এই লাইনগুলোকে বলা হচ্ছে স্ক্রিন লাইন। আর আপনার স্টাডি এরিয়ার যে বাউন্ডারি, এই বাউন্ডারিটাকে বলা হচ্ছে কর্ডন লাইন। এটাকে এক্সটার্নাল কর্ডন লাইনও বলে। তাহলে কর্ডন লাইন মানে বা এক্সটার্নাল কর্ডন লাইন কি জিনিস আর স্ক্রিন লাইন কি জিনিস বুঝতে পারছেন? জি স্যার। এখানে কর্ডন আমাদের লাইনটা বুঝলাম না স্যার, এক্সটেন্ডেড কর্ডন লাইনটা কি বললেন? মানে মনে করেন এই হচ্ছে আমার বাংলাদেশ, বাংলাদেশের ম্যাপটা যদিও সুন্দর হচ্ছে না, মনে করেন এই হচ্ছে আমার বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে? এখন পার্টিকুলার কুমিল্লা কোন জায়গায় আছে আমি জানি না, ধরলাম এই জায়গায় কুমিল্লা আছে। এখন আমি কুমিল্লা শহরের যে বাউন্ডারিটা ফিক্স করতেছি, এটা হচ্ছে আমার কুমিল্লা শহরের বাউন্ডারি মনে করেন। যেই বাউন্ডারি লাইনটা হচ্ছে আমার স্টাডি এরিয়া, মানে আমি আমি যে জিনিসটা করতে যাচ্ছি, মনে করেন আমি ট্রাভেল ডিমান্ড ফোরকাস্ট করতে যাচ্ছি পার্টিকুলার এতটুকু অংশের জন্য, এই অংশটুকুকে আমার যে বাউন্ডারিটা ফিক্স করতেছে বা যে বাউন্ডারিটা হচ্ছে জিনিসটাকে কভার করতেছে, এই বাউন্ডারিটাকে বলা হচ্ছে কর্ডন লাইন অথবা এক্সটার্নাল কর্ডন লাইনও বলে। বোঝা গেছে? আর এই স্টাডি এরিয়ার ভিতরে আগের থেকে যে ফিচার গুলা স্টাডি এরিয়াটাকে এরকম একটা বা দুইটা বা তিনটা ভাগে ভাগ স্ক্রিন করতেছিল, লাইন, এগুলাকে বলা হচ্ছে স্ক্রিন লাইন। স্ক্রিন মনে থাকবে? তাহলে হোয়াট ইজ কর্ডন জি, স্যার। লাইন আর হোয়াট ইজ স্ক্রিন লাইন বুঝতে পারছেন? বোঝা গেছে না? জি স্যার। জি স্যার, বুঝতে এদিকে পেরেছি। যাই নাই, আমি নিজেই এখন বুঝতে পারবো। আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে এতটুকুই থাক। আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতেছেন? জি জি স্যার। স্যার। রোল নাম্বার 1 Yes, sir. শাহেদ আঞ্জুম ভুইয়া, স্যার রেকর্ডিং। Yes, sir. রেকর্ডিং বন্ধ করে দিব? ওকে, আচ্ছা বন্ধ জি করে দিই। স্যার, রেকর্ডিং অফ।